হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম কর্নার। আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বিগত অনেক দিন ধরে তোমাদের ক্লাসেস রিলেটেড কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না, আমাদের কিছু হেলথ প্রবলেমের কারণে আমরা সেটা কন্টিনিউ করতে পারিনি। সো এখন থেকে তোমাদের আবার নতুন করে সব তোমাদের যে আগামী দিনে এক্সাম আছে, যেটা পিএসসি কম্বাইন্ড এক্সাম, সেটার নোটিফিকেশন আশা করি তোমরা সবাই পেয়ে গেছো। তো সেইটার জন্য আমরা আবার এখন থেকে কন্টিনিউয়াসলি তোমাদেরকে ক্লাসেস প্রোভাইড করব। তাছাড়া আমাদের এই ক্লাসেসগুলোর পিডিএফ আমরা যেমন আগে টেলিগ্রাম গ্রুপে তোমাদের ফ্রি অফ কস্টে শেয়ার করে দিতাম, কিন্তু এখন তোমাদের যে আমাদের ক্লাসেসের পিডিএফগুলি পাশাপাশি আরও অ্যাডভান্স লেভেলের ক্লাসেস করতে গেলে আমাদের যে পেইড ব্যাচ আছে, যেটা টিপিএসসি কম্বাইন্ড 3 রিগার্ডিং করা হয়েছে, সেইটার মধ্যে তোমাদের কিন্তু জয়েন করতে হবে, ঠিক আছে? আর ক্লাসেসের কোয়ালিটি আমরা কীরকম প্রোভাইড করি সেটা তো তোমরা জানোই আগে থেকে। টিআরএলএম পরীক্ষা যারা যারা দিয়েছো তারা অবশ্যই আরও ভালো করে জিনিসটা বুঝতে পেরেছো। তো আমরা নতুন করে যে পেইড ব্যাচটা শুরু করেছি সেটার মধ্যে তোমরা চাইলে জয়েন করতে পারো। সেটা সম্পূর্ণ ডিটেলস তোমাদের অন্য একটা ভিডিওর মধ্যে বলা আছে, যেটার লিঙ্ক আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি টিপিএসসি কম্বাইন্ড 3, তো যারা যারা কম্বাইন্ড পরীক্ষা আগে দিয়েছো ওরা জানো, আর যারা নতুন দেবে তারা নতুন করে জেনে নাও যে আমাদের যে কম্বাইন্ডের যে সিলেবাসটা সেটা কিন্তু পুরোপুরি ডিফাইন করা নেই। যে আমরা দেওয়া আছে যে ম্যাথের থেকে নাম্বার অত মার্কের আসবে, তারপর তোমাদের রিজনিং থেকে আসবে, কিন্তু ম্যাথের কোন কোন টপিক পড়তে হবে কিছু দেওয়া নেই, রিজনিংয়ের কোন কোন টপিক পড়তে হবে দেওয়া নেই, কারণ রিজনিংয়ের প্রচুর টপিক আছে, সবগুলি থেকে অঙ্ক আসে না, ঠিক আছে? তারপরে তোমাদের যে কনস্টিটিউশন দেওয়া আছে, কনস্টিটিউশন থেকে 15 নাম্বার আসবে তোমাদের পরীক্ষার মধ্যে, মানে অনেকটাই তোমাদের যে কনস্টিটিউশনের পার্টটা অনেকটা কিন্তু এফেক্ট করে তোমাদের এই কম্বাইন্ড পরীক্ষার মধ্যে, ঠিক আছে? কম্বাইন্ড পরীক্ষার যে কনস্টিটিউশনের পার্ট, তার মধ্যে কি কি পড়তে হবে, শুধু পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এগুলি একটু ডিফাইন করা আছে, বাকি আর কিছুই বলা নেই যে পঞ্চায়েতের মধ্যে কি পড়তে হবে। বা তোমাদের কনস্টিটিউশন তো বিরাট বড়, ঠিক আছে? ওইটার মধ্যে তো শুধু পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি পড়লে আমার আসবে না, আর কি কি টপিক আছে যেগুলি তোমাদের পড়তে হবে কিছুই বলা নেই, ঠিক আছে? তো তোমরা যদি ফুল একদম টপিক ওয়াইজ ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই আমাদের পেইড ব্যাচটার মধ্যে জয়েন করতে হবে। সেখানে আমরা তোমাদের একদম টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক ধরে একদম ইজি টু মডারেট, তারপর মডারেট টু হার্ড, সব লেভেলের কিন্তু আমরা কোয়েশ্চেন প্রোভাইড করে থাকবো, ঠিক আছে? সেটা ম্যাথস বলো, ইংলিশ বলো বা পলিটি বলো, সব কিছু। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের পঞ্চায়েতি রাজ সিস্টেম। এইটা কিন্তু তোমাদের কম্বাইন্ড 3 এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। তোমরা আগের যে কম্বাইন্ডের পরীক্ষাগুলো হয়েছে সেগুলি কোয়েশ্চেন পেপারটা তুলে দেখতে পারো। এই যে পঞ্চায়েতি রাজ থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে? সো এটার সম্বন্ধে একদম ডিটেইলসে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে সবটা আলোচনা করা হবে না, 2 বা 3টে ক্লাসের মধ্যে আমরা পুরোটা আলোচনা করব, কারণ কি এটা অনেকটা বড় একটা ভাস্ট সিস্টেম। আমি হয়তো বা ছোটো ছোটো করে তোমাদেরকে এমসিকিউ ফরম্যাটেও জিনিসটা প্রোভাইড করে দিতে পারবো, কিন্তু তখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। এখন প্রশ্ন হলো যে কনসেপ্ট ক্লিয়ার করে আমরা কি করব? আমরা তো এমসিকিউ পড়লে পরীক্ষাতে আসবে, কমন পড়লে আনসার করে ফেলবো, কিন্তু তোমাদের যে কম্বাইন্ড 2 এর যে এক্সামটা হয়েছে সেটার কোয়েশ্চেন পেপারটা তোমরা যদি দেখো, সেইখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন এসেছে। স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন তখনই একটা লোক ভালোভাবে আনসার করতে পারবে, নির্ভুলভাবে আনসার করতে পারবে, যখন তার কনসেপ্টটা কি থাকবে, একদম ক্লিয়ার থাকবে, ঠিক আছে? সো নেক্সট আমাদের যে কম্বাইন্ড 3 এক্সামটা হবে সেটার মধ্যে পোস্ট কিন্তু কম আছে। তার মানে কি আমরা এখন থেকে আইডিয়া করতে পারি যে কোয়েশ্চেনটা আমাদের খুবই হার্ড হবে। এটা কথাটা তিতা হলেও এটা কিন্তু সত্যি, কোয়েশ্চেন হার্ড হবে, কারণ কম্বাইন্ড 1-এ পোস্ট বেশি ছিল, কোয়েশ্চেন মডারেট লেভেলের হয়েছে। কম্বাইন্ড 2-তে পোস্ট তুলনামূলক কম ছিল, কম্বাইন্ড 2-র কিন্তু মেইনস অ্যান্ড প্রিলিমস দুটো পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন অনেকটাই টাফ হয়েছে। তো যারা একদম ফুললি কনসেপ্ট ক্লিয়ার করে পড়েছে ওরা ভালো রেজাল্ট করতে পেরেছে, ঠিক আছে? সো আমরা এটাই তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, যাতে করে তোমাদের একদম গোড়া থেকে মজবুত হয়ে তোমরা পরীক্ষা হলে যেতে পারো এবং
ভালোভাবে কোয়েশ্চেনগুলি আনসার করতে পারো। ঠিক আছে, তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে সোজা ক্লাসের দিকে যাচ্ছি। আজকে আমরা পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কিভাবে এসেছে, কি কি কমিটি আছে সেটার মধ্যে এটার ব্যাপারে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই দেখে নাও আজকে আমাদের যে টপিকটা আছে সেটার মধ্যে কি কি জিনিস মেইনলি আমরা ফোকাস করছি। ঠিক আছে, এটা তোমাদের দুটো ক্লাসের বা 3টে ক্লাসের একসাথে আমরা টপিকটা এখানে লিখে নিয়েছি। সো টপিকটার মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এখানে যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন পিআরআই যেটাকে বলা হয় সেটা কি, এটার ইভলিউশনটা কিভাবে হয়েছে, এনশিয়েন্ট পিরিয়ডে পঞ্চায়েত ছিল কি না বা থাকলেও কেমন ছিল, আর্লি ব্রিটিশ পিরিয়ডে কেমন ছিল, লেটার ব্রিটিশ পিরিয়ডে কেমন ছিল, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইরাতে কেমন ছিল, তারপরে যে খুব ইম্পর্ট্যান্ট একটা যে কমিটি যেটা মেইনলি তাকে বলা হয় যে পঞ্চায়েতি রাজ সিস্টেমের সেই জনক। ঠিক আছে, জনক বলতে মানে উনি এই ধারণাটা দিয়েছেন পঞ্চায়েতি রাজ সিস্টেমের। ঠিক আছে, সো উনি হলেন বলবন্ত রায় মেহতা। ওনার যে কমিটির যে কি কি রিকমেন্ডেশন আছে, ঠিক আছে, সবগুলি আলোচনা করা হবে। তারপরে এই যে অ্যাকসেপ্টেন্স বাই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসির দ্বারা এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে কীভাবে অ্যাকসেপ্ট করা হয়েছে, হ্যাঁ, এস্টাবলিশমেন্ট অফ পিআরআই, বিভিন্ন স্টেটে কীভাবে পিআরআই এস্টাবলিশড হয়েছে, কীভাবে ইমপ্লিমেন্ট হয়েছে, এইগুলির ব্যাপারে আলোচনা করব। তারপরে অশোক মেহতা কমিটি, জিভিকে রাও কমিটি, এলএম সিংভি কমিটি, থুঙ্গন কমিটি, গাগডিল কমিটি, তারপরে কনস্টিটিউশন অফ পিআরআই যে তোমার যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউট যেগুলি আছে সেইগুলির কনস্টিটিউশনালাইজেশনটা কিভাবে হয়েছে, কি আশয় বিষয়, সব কিছুর ব্যাপারে এখানে আলোচনা করব। আরেকটা জিনিস এখানে লেখা নেই যেটা তোমাদের আলোচনা করা হবে সেটা হলো কি তোমাদের পঞ্চায়েতটা যেই তোমাদের আর্টিকেলগুলো আছে 243 থেকে 243 ও পর্যন্ত কিন্তু তোমাদের পঞ্চায়েতের মধ্যে আর্টিকেলগুলো আছে সেগুলির ব্যাপারেও আলোচনা করা হবে। নেক্সট আলোচনা করা হবে সিগনিফিকেন্স অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, এই সবগুলি টপিক কিন্তু 2 বা 3টে ক্লাসে কভার আপ করা হবে। এটা সবটা আজকের ক্লাসে কভার আপ করা হবে না, কারণ এত বড় লেংদি ক্লাস দিলে এটা তো সবটাই বোঝার জিনিস, মানে অনেকটা বোরিং ভাব আসবে। ঠিক আছে, তার জন্য ক্লাসটাকে আমরা 2টো পার্টে ডিভাইড করে দেবো, পরপরই দিয়ে দেবো, বেশি দিন গ্যাপ থাকবে না, সো তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসের যে টপিকগুলো সেটা শুরু করি। প্রথমেই দেখো হোয়াট আর পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ যে ইনস্টিটিউশন সেটা কি, ঠিক আছে, সো দেখো এখানে কি দেওয়া আছে, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস রেফার টু দ্য সিস্টেম অফ রুরাল লোকাল সেলফ গভর্নেন্স। রুরাল লোকাল সেলফ গভর্নেন্সের ফাদার কাকে বলা হয়, এই কোয়েশ্চেনটা তোমরা একটু দেখে নেবে। এটা তোমাদের মডার্ন হিস্ট্রির একটা কোয়েশ্চেন, অনেক সময় পরীক্ষাতে আসে। ঠিক আছে, এটা কোয়েশ্চেনটা দেখে নেবে যে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে, যদি কারো আনসারটা জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো কি দেওয়া হয়েছে যে এই যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এটা কাকে রেফার করছে, একটা রুরাল লোকাল সেলফ গভর্নেন্স যেটা ইন্ডিয়ার মধ্যে আমাদের চালু আছে সেই সিস্টেমটাকে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এগুলি রেফার করছে। ঠিক আছে, মানে লোকালি যেসব ইনস্টিটিউট তোমাদের লোকাল এরিয়াটাকে কভার আপ করছে, সেইখানে সুবিধা অসুবিধা কি কি চাহিদা সব কিছু ওইখানেই তোমাদের বলা হচ্ছে বা ওইখান থেকেই পরিপূরণ করার চেষ্টা করা হচ্ছে, সেইটাকে তোমাদের রিপ্রেজেন্ট করছে। এরপর নেক্সট কি, দে হ্যাভ বিন এস্টাবলিশড ইন অল দ্য স্টেটস অ্যাজ দ্য থার্ড টায়ার অফ গভর্নমেন্ট এইমিং টু বিল্ড ডেমোক্রেসি এট দ্য গ্রাস রুট লেভেল। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই যে পিআরআইটা এটা কেন তৈরি করা হয়েছে, পিআরআই এর কি দরকার ছিল বা পঞ্চায়েতেরই বা কি দরকার ছিল। সো এটা কি ডেমোক্রেসি এট দ্য গ্রাস রুট লেভেল, একদম গ্রাস রুট লেভেল যেটা আছে মানে গ্রামের সবচেয়ে নিচে কে আছে, গ্রামের যে মানুষরা তারা সবচেয়ে নিচের লেভেলে আছে, কারণ বা গ্রামের মানুষ বা শহরের মানুষ সেটা বড় কথা না, যারা তোমাদের কি বলবো নর্মাল পিপল যারা আছে র্যাঙ্ক অ্যান্ড ফাইল কোনো একটা এরিয়ার, তারা কি হলো ওইখানে গ্রাসরুট লেভেলে আছে। ওরা যাতে এই যে আমাদের ডেমোক্রেসির মধ্যে পার্টিসিপেট করতে পারে, ওরা যাতে নিজেদের মতামতটা প্রকাশ করতে পারে, তার জন্য কি করা হয়েছে একদম গ্রাসরুট লেভেলে যাতে ডেমোক্রেসিটা পৌঁছায় সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের কি করা হয়েছে পঞ্চায়েত রাজ সিস্টেম যেটা সেটা তোমাদের চালু করা হয়েছে। ঠিক আছে, এরপরে নেক্সট দেখে নাও, দিস সিস্টেম এনশিওরস দ্যাট লোকাল পপুলেশনস
পার্টিসিপেট ডাইরেক্টলি ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস। দেখো এটাই বলা হয়েছে, যেটা আমি বলেছি যে লোকাল পপুলেশন যেগুলি আছে, সেটা গ্রামের হোক শহরের হোক যেখানে হোক, তারা যাতে ডিসিশন মেকিং প্রসেস, কোনো একটা বিষয়ে ডিসিশন নেওয়া হবে, গভর্নমেন্ট ডিসিশন নেবে, সেইটার বিষয়ে তারা যাতে মতদান করতে পারে, তারা যাতে তাদের নিজস্ব লিডার নিজেরাই নির্বাচন করতে পারে, ঠিক আছে, তাদের কি কি চাহিদা আছে সেগুলি পূরণ করার জন্য গভর্নমেন্টের কাছে আপিল করতে হবে। সেটা তো ডাইরেক্টলি গিয়ে কোনো সাধারণ মানুষ করতে পারবে না, তো তাদের জন্য একজন তোমাদের রিপ্রেজেন্টেটিভ লাগবে, সেটা যাতে তারা নিজেরাই চুজ করতে পারে, তার কাছে গিয়ে যাতে তারা সব কিছু সমস্যা প্রকাশ করতে পারে। এই সব বিষয়গুলিকে তোমাদের উদ্দেশ্য করেই, ঠিক আছে, এইসব বিষয়গুলির জন্যই কিন্তু পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা সেটা চালু করা হয়েছে। এবার নেক্সট দেখে নাও ইভলিউশন অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। এবার পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনগুলি কিভাবে এসেছে, ঠিক আছে, কিভাবে এসেছে সেটার ব্যাপারে এখানে বলা হয়েছে। দেখো কি বলা হয়েছে, যে এনশিয়েন্ট পিরিয়ডের মধ্যে কি ছিল, এনশিয়েন্ট পিরিয়ডে পঞ্চায়েত কি ছিল না ছিল না। দেখো, দ্য কনসেপ্ট অফ লোকাল সেলফ গভর্নেন্স ইন ইন্ডিয়া হ্যাজ বিন ইন এক্সিস্টেন্স সিন্স এনশিয়েন্ট টাইমস। প্রাচীনকালেও ছিল, তখন হয়তো বা ব্যালট বক্স ছিল না, তখন ওই হাত তুলে তুলে ভোট দিত, এরকম টাইপ ছিল, বা অন্য তোমাদের অন্য প্রসেস ছিল, যেটা এখন আমাদের সমাজে নেই, আগে ছিল। সো এটা প্রাচীনকাল থেকে এই প্রথাটা ছিল, মানে প্রথা বলবো না, এটাকে সঠিক ওয়ার্ডটা হলো যে এই কনসেপ্টটা ছিল, এই ধারণাটা ছিল, যে পঞ্চায়েতের যে ধারণাটা। এবার কি বলেছে, ভিলেজ কাউন্সিল known as panchayat have existed in India for centuries, playing a crucial role in local administration and dispute resolution. কোনো একটা জায়গার মধ্যে, ছোট্ট এরিয়ার মধ্যে, মনে করো কোনো একটা জিনিস নিয়ে তোমাদের কি হলো, কোনো একটা ডিসপিউট ক্রিয়েট হলো, ওই ডিসপিউটটাকে সলভ করার জন্য আগে থেকে এই গ্রামের মধ্যে সবাই মিলে বসতো, সেখানে মীমাংসা করতো। মানে এটা হলো তোমাদের প্রাচীনকালে এরকম টাইপে পঞ্চায়েত যেটাকে বলা হয়, প্রাচীনকালে এরকম টাইপেই মানুষের সমস্যার সমাধান জন্য, বা মনে করো তোমাদের যে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেইটাকে আরও ইফেক্টিভ করার জন্য তখন এরকমভাবেই সিস্টেমটা চালু ছিল, যে গ্রামের সবাই মিলে বসতো, বসে ডিসিশন নেওয়া হতো, সেখানে একজন থাকতো মেইন, আরও 4-5 জন থাকতো সে তার সহযোগী, এরকমভাবে ছিল, ঠিক আছে। এটাই কিন্তু পঞ্চায়েতের মেইন ধারণা। এখন যে আমাদের পঞ্চায়েত গ্রামের মধ্যে কি থাকে, পঞ্চায়েত প্রধান থাকে, তার পাশাপাশি যে ওয়ার্ড মেম্বাররা যারা আছে মেম্বার থাকে, ঠিক আছে, তো এইটাই কিন্তু ওই কনসেপ্টটা থেকেই এসেছে। These traditional bodies were informal and largely influenced by local customs and norms. লোকাল যে তোমাদের কাস্টমস অ্যান্ড নর্মস দ্বারা এগুলি কিন্তু লার্জলি মানে প্রচুরভাবে ইনফ্লুয়েসড আছে। এই যে তোমাদের এই যে ট্রেডিশনাল বডিজ যেগুলি, এগুলি ইনফর্মাল বডিজ ছিল তখনকার সময়ে, কিন্তু হ্যাঁ আগেকার দিনের কথা বলছি, এখনকার সময় না। এবার নেক্সট দেখে নেব আর্লি ব্রিটিশ পিরিয়ডে কীরকম ছিল পঞ্চায়েতের স্ট্রাকচারটা। সো আর্লি ব্রিটিশ পিরিয়ডে কী হয়েছিল, দেখো, দ্য আর্লি ব্রিটিশ পিরিয়ড ইন ইন্ডিয়া সো এ নেগেটিভ ইম্প্যাক্ট অন ট্রেডিশনাল পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। আর্লি ব্রিটিশ পিরিয়ডে কী ছিল, মানে আর্লি ব্রিটিশ পিরিয়ড মিনস যখন ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল এবং প্রথম কিছু বছর, ঠিক আছে, মনে করো প্রথম 20 বছর বা 25 বছর এরকম টাইমটাকে বোঝাচ্ছে, বা 50 বছর ধরতে পারো। তখন কী ছিল, যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের যে সিস্টেমটা ছিল, যে ট্রেডিশনটা ছিল, সেইটার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল। এবার নেক্সট কি বলা হয়েছে, দেখো, দ্য নিউ সিস্টেম অফ ট্যাক্স অ্যান্ড ল্যান্ড রেভিনিউ কালেকশন ইন্ট্রোডিউসড বাই দ্য ব্রিটিশ গ্রেটলি এফেক্টেড দ্য ফাংশনিং অফ দ্য পিআরআই। এবার পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন যেগুলি ছিল, বা পঞ্চায়েতের যে সিস্টেমটা ছিল, সেইটার কাজ করার একটা ধরন ছিল। আর যখন ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়াকে দখল করে ফেললো, তখন ওরা কি করতো, জোর জবরদস্তি ট্যাক্স আদায় করতো, তারপরে ভূমি রাজস্ব কর আদায় করতো, বা ল্যান্ড রেভিনিউ যেটাকে বলা হয়েছে, জোর জবরদস্তি করে করতো। তখন পঞ্চায়েতের যে কাজ করার যে সিস্টেমটা সেইটাই নষ্ট হয়ে গেছে, সেটা গ্রেটলি পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, মানে প্রচুর পরিমাণে এফেক্টেড হয়েছে। The overall impact was that the panchayat lost their powers and authority to make and implement decisions. তো এটার ওভারঅল ইম্প্যাক্টটা কী হয়েছিল, নেগেটিভ যে ইম্প্যাক্টটা, সেটা হলো কি, পঞ্চায়েতের কাছে নিজস্ব কিছু পাওয়ার ছিল, সেই পাওয়ার আর যে ডিসিশন মেকিংয়ের যে অথরিটিটা ছিল, বা মনে করো কোনো একটা ডিসিশন নেওয়া হয়েছে সেইটাকে ইমপ্লিমেন্টেশনের যে পাওয়ারটা ছিল, সেই সবগুলি কিন্তু ওরা কি করেছে, হারিয়ে ফেলেছে, ঠিক আছে, কখন, আর্লি ব্রিটিশ পিরিয়ডে। এবার লেটার ব্রিটিশ পিরিয়ডে কি হয়েছে, যখন ব্রিটিশরা মানে অনেক বছর রাজত্ব করে ফেলেছে, তখন পরবর্তী সময়ে কি হয়েছে, ডিউরিং দ্য লেটার ব্রিটিশ পিরিয়ড দ্য ইম্পর্টেন্স অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ রিকগনাইজড অ্যান্ড সাম রিফর্মস আর ইন্ট্রোডিউসড টু রিভাইটালাইজ লোকাল বডিজ ইনক্লুডিং দ্য পঞ্চায়েত।
পরবর্তী সময়ে কি করা হয়েছে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যাপারটা আছে সেটার যে ইম্পর্টেন্স সেটা ওরাও বুঝতে পেরেছে এবং কিছু কিছু নতুন নিয়ম কানুন সেগুলি ইন্ট্রোডিউস করা হয়েছে যে লোকাল বডিজ বা পঞ্চায়েত এটাকে রিভাইটালাইজ করার জন্য। এবার নেক্সট দেখো কি দিয়েছে, সাম অফ দ্য প্রমিনেন্ট স্টেপস টেকেন ডিউরিং দিস পিরিয়ড দ্যাট স্ট্রেংথেন দ্য ইনস্টিটিউশনস অফ পঞ্চায়েতস ইনক্লুড। এবার কিছু কিছু ইম্পর্ট্যান্ট কি করা হয়েছে, স্টেপ নেওয়া হয়েছে যেগুলি কি হলো এই যে পঞ্চায়েতটাকে স্ট্রেংথেন করেছে, পঞ্চায়েতের যে ক্ষমতা সব কিছু হারিয়ে ফেলেছিল সেগুলি আবার তোমার নতুন করে আরেকটু স্ট্রেংথেন হয়েছে জিনিসটা, ঠিক আছে। সো সেইটার মধ্যে কী কী ছিল, লর্ড মায়োস রেজলিউশন, মায়োর যে রেজলিউশনটা ছিল 1870 সালে সেটা, লর্ড রিপন্স রেজলিউশন এটা ছিল 1882-তে, রয়্যাল কমিশন অন ডিসেন্ট্রালাইজেশন, ঠিক আছে। এই যে স্টেপগুলি এইগুলি নেওয়ার ফলে কি হয়েছে, পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা সেটা আরেকটু স্ট্রেংথেন হয়েছে, ঠিক আছে। এবার চলো নেক্সট দেখে নিচ্ছি কি আছে। এবার হলো পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইরা। পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইরাতে কি আছে দেখো, দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইরা marked a renewed focus on decentralization and hence local self-governments. Post independence era means তোমাদের ইন্ডিপেন্ডেন্সের পরে কি হয়েছে যে ডিসেন্ট্রালাইজেশনের মধ্যে, ডিসেন্ট্রালাইজেশন মানে পাওয়ারটা কোনো একজনের হাতে কেন্দ্রীভূত না থেকে সকলের মধ্যে যাতে ডিস্ট্রিবিউট হয়ে যায় এবং একদম গ্রাসরুট লেভেল থেকে সবাই যাতে পার্টিসিপেট করতে পারে, হ্যাঁ, তোমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসির মধ্যে, সেইটার ব্যাপারটা এটার উপরে মানে প্রচণ্ড পরিমাণে ফোকাস করা হয়েছে। তার ফলে কি হয়েছে, আমাদের যে লোকাল সেলফ গভর্নমেন্ট এটা কিন্তু স্থাপন করার একটা মানে শুরুয়াত হয়েছে তখন থেকে, বা একটা ধারণা এসেছে তখন থেকে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড ইন 1914, এখানে ইনটা উঠেনি, হ্যাঁ, অ্যাডপ্টেড ইন 1914। তো এখানে আরেকটা জিনিস আমরা নতুন করে মানে আগে থেকেই জানা, রিভিশনও হয়ে গেল যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে কখন অ্যাডপ্ট করা হয়েছিল, 1949-এ 26 নভেম্বর, ঠিক আছে। এটাকে কিন্তু কনস্টিটিউশন ডে হিসাবেও সেলিব্রেট করা হয় 26 নভেম্বরটাকে। আর কেম ইন টু এফেক্ট ইন 1950। তাহলে 1950 সালে আমরা যেটাকে 26 জানুয়ারি যেটাকে এখন আমরা কি করি রিপাবলিক ডে হিসাবে সেলিব্রেট করি, তখন থেকে কিন্তু আমাদের যে কনস্টিটিউশনটা সেইটা এফেক্টেড হয়েছে, ঠিক আছে, এফেক্ট হয়েছে, এটা মানে সব রুলসগুলি চালু করা হয়েছে তখন থেকে, এটা মান্য করা হচ্ছে। এমফেসাইজ দ্য ইম্পর্টেন্স অফ ভিলেজ পঞ্চায়েত অ্যাজ ইউনিটস অফ সেলফ গভর্নমেন্ট। এটার মধ্যে কি বলা হয়েছে, আমাদের কনস্টিটিউশনের মধ্যে কিন্তু ভিলেজ পঞ্চায়েতের যে ইম্পর্টেন্স সেটার কথা বা এটার কনস্টিটিউশনের কথা বলা হয়েছে। এটাও একটা কোয়েশ্চেন থাকে যে কনস্টিটিউশনের কোন আর্টিকেলে, প্রথমে তো আমাদের যে শিডিউলগুলি ছিল কনস্টিটিউশনে 8টা শিডিউল ছিল, সেইখানে কিন্তু পঞ্চায়েতের কোনো আলাদা শিডিউল ছিল না, বা পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কোনো আলাদা করে কিছু সেটার ব্যাপারে বলা হয়নি, ঠিক আছে। পরে এটাকে অ্যাড করা হয়েছে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, পরে অ্যাড করা হয়েছে। এবার পঞ্চায়েতের কথা কোন আর্টিকেলে উল্লেখ করা আছে এটা কিন্তু একটা কোয়েশ্চেন থাকে। তো আর্টিকেল 40-র মধ্যে কিন্তু যেটা ডিপিএসপির আন্ডারে পড়ছে সেইটার মধ্যে তোমাদের কনস্টিটিউশন অফ ভিলেজ পঞ্চায়েত এটার ব্যাপারে বলা হয়েছে। এটা একটা কোয়েশ্চেন কিন্তু আসে, প্রায়ই আসে। এবার নেক্সট দেখো কি দেওয়া হয়েছে, অ্যাকর্ডিংলি starting from the late 1950s, substantial efforts were made to revive and institutionalize দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। এবার নতুন করে কি করা হয়েছে, এফোর্ট দেওয়া হচ্ছে নতুন করে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন স্থাপন করার জন্য শুরু হয়েছে তখন থেকে। ফ্রম টাইম টু টাইম ভেরিয়াস কমিটিজ ওয়ার অ্যাপয়েন্টেড অন দ্য সাবজেক্ট হুইচ গেভ দেয়ার ওন রিকমেন্ডেশন। মানে এটা তো আমরা জানি যে তখন থেকে কি করেছে, নতুন নতুন করে ভেরিয়াস কমিটি স্থাপন করা হয়েছে, যারা তাদের মতানুসারে তারা তাদের কিছু রিকমেন্ডেশন কি করেছে আমাদেরকে দিয়েছে। এবার সেইগুলি থেকে কোনগুলি মানা হয়েছে কোনগুলি মানা হয়নি এগুলি আমরা নিচে আস্তে আস্তে দেখব, বা কোন কমিটি কি রিকমেন্ডেশন দিয়েছে সেটাও আমরা আস্তে আস্তে এখানে দেখে নেব। ফাইনালি দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, ঠিক আছে, এটাও জিজ্ঞেস করা হয় 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কোন ইয়ারে এটা এসেছিল, এটা 1992-তে এসেছিল, ঠিক আছে। ওয়াজ পাসড বাই দ্য পার্লামেন্ট হুইচ গেভ দ্য কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। এবার এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আছে 73rd, এটার মধ্যে কি করা হয়েছে, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনগুলিকে কি করা হয়েছে, কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছে। তখন কিন্তু নতুন করে একটা শিডিউল অ্যাড করা হয়েছে, ঠিক আছে, শিডিউল
শিডিউল নাম্বার 11, ঠিক আছে, শিডিউল নাম্বার হলো 11, যেটার মধ্যে আমাদের পঞ্চায়েতের ব্যাপারটা পুরোটা আছে, ঠিক আছে। এবার চলো নেক্সট কি দেওয়া হয়েছে দেখো, মেজর ডেভেলপমেন্টস রিলেটেড টু দ্য এস্টাবলিশমেন্ট অফ ইভলিউশন অফ পঞ্চায়েতি রাজ ইন ইন্ডিয়া ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইরা ক্যান বি সিন ইন দ্য সেকশনস ফলো। নিচে এটার ব্যাপারে আরও ডিটেলসে বলা হয়েছে, এটাই এখানে বলা আছে। এবার নেক্সট দেখে নাও যে কমিটিসগুলির ব্যাপারে বলা হয়েছিল, সেই কমিটিজের মধ্যে প্রথম যে কমিটিটা সেটা হলো কি আমাদের বলবন্ত রায় মেহতা কমিটি, ঠিক আছে। বলবন্ত রায় মেহতা কমিটি সেটা কিন্তু আমাদের পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কমিটি। সো এটা কবে ফর্ম করা হয়েছিল? 1957-এ, ঠিক আছে। অনেক সময় কি করে তোমাদের কয়েকটা কমিটির নাম দিয়ে দেয়, বলে ওদেরকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে, তার জন্য কিন্তু আমাদের এই যে ইয়ারটা ওদের এস্টাবলিশমেন্ট ইয়ারটা সেটা মুখস্থ রাখতে হবে, এবং এইরকম কোয়েশ্চেন কিন্তু তোমাদের প্রিভিয়াস কোয়েশ্চেনেও এসেছে, ঠিক আছে। The Balwant Rai Mehta Committee was formed in 1957 primarily to evaluate the working of the Community Development Program and the National Extension Service. যে CDP and NES যেগুলি আছে ওদের যে তোমাদের ওয়ার্কিং মানে ওরা যে কাজ করছে সেইটাকে ইভ্যালুয়েট করার জন্য কি বলবন্ত রায় মেহতা কমিটিকে ফর্ম করা হয়েছিল, অ্যান্ড সাজেস্ট মেজার্স ফর দেয়ার বেটার ওয়ার্কিং। ওরা কীভাবে ওদের কাজটাকে আরও বেটার করতে পারে সেটার জন্য উনি রিকমেন্ডেশন দিয়েছে। এবার দেখো একটা নোট দেওয়া আছে, সেটাও ভালো করে দেখে নেবে। সিডিপি অ্যান্ড NES ওয়ার ইনিশিয়েটেড ইন ইন্ডিয়া ইন আর্লি 1950s টু প্রমোট রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ব্রিং অ্যাবাউট সোশিও ইকোনমিক চেঞ্জেস থ্রু দ্য কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড এক্সটেনশন সার্ভিসেস। এই যে সিডিপি আর NES এই দুইটা যে সার্ভিসের কথা যে বলা হয়েছে সেইগুলি কিন্তু ইন্ডিয়ার মধ্যে 1950s থেকেই চালু করা হয়েছিল। কেন কি? রুরাল ডেভেলপমেন্টকে তোমাদের প্রমোট করার জন্য আর কি সোশিও ইকোনমিক চেঞ্জেস আনার জন্য, ঠিক আছে। সো এটা আগে থেকেই ছিল, কিন্তু উনি তাদের যে ওয়ার্কিং মানে ওরা যে কাজ করছে এতদিন ধরে এটাকে ইভালুয়েট করার জন্য বলবন্ত রায় মেহতা কমিটিকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। দ্য কমিটি সাবমিটেড ইটস রিপোর্ট ইন 1957। ওই কমিটির যে রিপোর্টটা ছিল সেটা 1957-এ সাবমিট করেছেন, ওয়ার ইন ইট রিকমেন্ডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য স্কিম অফ ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। উনি কিন্তু ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেছেন, উইচ আলটিমেটলি কেম টু বি নোন অ্যাজ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম। আলটিমেটলি এটার নাম কি হয়েছে? পঞ্চায়েতি রাজ সিস্টেম, যেখানে কি সবাই আমাদের ডেমোক্রেসির মধ্যে পার্টিসিপেট করতে পারবে। এবার দেখো নেক্সট এটার তোমাদের কি দেওয়া হয়েছে, স্পেসিফিক রিকমেন্ডেশন করেছেন কিছু, সেগুলি ব্যাপারে আমরা দেখে নিচ্ছি। সো কী কী রিকমেন্ডেশন দিয়েছেন? এস্টাবলিশমেন্ট অফ 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কোয়েশ্চেনই থাকে যে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম এটার কনসেপ্টটা বা এটার যে রিকমেন্ডেশনটা এটা কোন কমিটি দিয়েছে, এটা কে দিয়েছে? বলবন্ত রায় মেহতা কমিটি, যেটা কিনা 1957-এ এটাকে তোমাদের কি করা হয়েছিল? ফর্ম করা হয়েছিল, ঠিক আছে। এবার এই যে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম, এই 3 টায়ার জিনিসটা কি? প্রথমে গ্রাম পঞ্চায়েত মানে গ্রামের মধ্যে থাকবে, তো গ্রাম ভিলেজের লেভেলে গ্রাম পঞ্চায়েত থাকবে, ঠিক আছে। ভিলেজ লেভেলে কি থাকবে? গ্রাম পঞ্চায়েত, জিপি বলা হয় গ্রাম পঞ্চায়েতকে শর্টে, ঠিক আছে। এবার পঞ্চায়েত সমিতি এট দ্য ব্লক লেভেল। এবার ব্লক লেভেল, এবার পঞ্চায়েতের উপরে কে থাকে মানে গ্রামের উপরে কে থাকে? গ্রামের উপরে থাকে কি ব্লক, অনেকগুলি গ্রাম মিলে বা অনেকগুলি পঞ্চায়েত মিলে যে কোনো কিছু তোমাদের এই ব্লকের মধ্যে প্রবলেম হলে সব কিছু রিপোর্ট জানায়, তো এরপরে কে থাকে? ব্লক, ঠিক আছে। তো ব্লকের মধ্যে কে থাকবে? পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। এবার এই যে ব্লকের মধ্যে থাকছে পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। আর জেলার মধ্যে কে থাকছে? পুরো জেলার মধ্যে, পুরো ডিস্ট্রিক্টের মধ্যে থাকছে জেলা পরিষদ, ঠিক আছে। সো এইটা হলো কি 3টা টায়ার, একদম নিচের লেভেলে আছে কে? গ্রাম পঞ্চায়েত, একদম উপরের লেভেলে আছে জেলা পরিষদ, তাদের মাঝখানে আছে পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। সো এইটার এস্টাবলিশমেন্টের রিকমেন্ডেশন প্রথম কে দিয়েছেন? বলবন্ত রায় মেহতা। এবার দেখো কি বলেছে, দিস 3 টায়ার্স শুড বি অর্গানিক্যালি লিঙ্কড থ্রু এ ডিভাইস অফ ইনডাইরেক্ট ইলেকশন। এবার এই যে 3টা টায়ার আছে ওদের মধ্যেও কি নিজেদের মধ্যে কি একটা লিঙ্কেজ থাকতে হবে, ঠিক আছে। ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে কিন্তু ওরা একে অপরের সাথে লিঙ্কড থাকতে হবে। এবার নেক্সট দেখো উনি আর কি কি রিকমেন্ডেশন দিয়েছেন, দ্য ভিলেজ পঞ্চায়েত শুড বি কনস্টিটিউটেড উইথ ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। এবার গ্রাম পঞ্চায়েতের কি যে রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে ওরা ডাইরেক্টলি ইলেক্টেড হতে হবে। যেমন এখন যারা গ্রামে থাকো ওরা জানবে যে
যে পঞ্চায়েত ভোট হয়েছিল কিছুদিন আগে, তো পঞ্চায়েত ভোটের মধ্যে কি করা হয়, প্রত্যেকে কিন্তু ভোট দিতে হয়, দিয়ে সেখানে মেম্বার চুজ করতে হয়। ঠিক আছে, যে উনি আমাদের এই ওয়ার্ড থেকে বা এই হ্যাঁ ওয়ার্ডের থেকেই দাঁড়ায়, তো এই ওয়ার্ড থেকে উনি আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, মানে উনি পুরো ওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করবে। সেরকমভাবে মেম্বারদের মধ্যে থেকে একজনকে পঞ্চায়েত প্রধান হিসেবে চুজ করা হয়, যিনি কিনা পুরো গ্রামটাকে রিপ্রেজেন্ট করবে ব্লক লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে। ঠিক আছে, এবার বলো কি এখানে কি দেওয়া হয়েছে, হোয়ার এজ দ্য পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ শুড বি কনস্টিটিউটেড উইথ ইনডাইরেক্টলি ইলেক্টেড মেম্বার। এবার পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদের মেম্বাররা কী হবে, ইনডাইরেক্টলি ইলেক্টেড থাকবে। অল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস শুড বি এন্ট্রাস্টেড টু দিস বডি। যত ধরনের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস থাকবে সেই সবগুলি কি এই যে তিনটা বডি, এই তিনটা বডির মধ্যে কি করা হবে, ওদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। ঠিক আছে, এবং ওরা এই কাজটা কমপ্লিট করবে। এবার নেক্সট কি দেওয়া হয়েছে দেখো, দ্য পঞ্চায়েত সমিতি শুড বি দ্য এক্সিকিউটিভ বডি ওয়াইল দ্য জেলা পরিষদ শুড বি দ্য অ্যাডভাইজারি, কোঅর্ডিনেটিং অ্যান্ড সুপারভাইজারি বডি। পঞ্চায়েত সমিতি হবে কি এক্সিকিউটিভ বডি, ঠিক আছে, আর জেলা পরিষদটা কি হবে, পঞ্চায়েত সমিতিকে অ্যাডভাইস দেবে, ওর সাথে কোঅর্ডিনেট করবে এবং সুপারভাইজ করবে যে কীভাবে কাজটা করতে হবে। ঠিক আছে, তো এবার নেক্সট দেখে নাও, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর শুড বি দ্য চেয়ারম্যান অফ জেলা পরিষদ। ডিস্ট্রিক্ট কালেক্টর কী হবে, জেলা পরিষদের চেয়ারম্যান। দেয়ার শুড বি এ জেনুইন ট্রান্সফার অফ পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি টু দিস ডেমোক্রেটিক বডিজ। এবার ওই যে বডিজগুলি আছে, মানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ওদের যে পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি এগুলি কিন্তু জেনুইনভাবে ট্রান্সফার করতে হবে, জেনুইনভাবে ওদের মধ্যে ভাগ বন্টন করে দিতে হবে। ঠিক আছে, এরপর নেক্সট কি দেওয়া হয়েছে দেখো, অ্যাডেকুয়েট রিসোর্সেস শুড বি ট্রান্সফার টু দিজ লোকাল বডিজ টু এনেবল দ্যাম টু ডিসচার্জ দেয়ার ফাংশনস অ্যান্ড ফুলফিল দেয়ার রেসপন্সিবিলিটিস। এবার ওদেরকে কি করতে হবে, এই যে বডিজগুলি আছে, লোকাল সেলফ গভর্নমেন্টের যে বডিজগুলি আছে, ওদের মধ্যে কি করতে হবে, অ্যাডেকুয়েট রিসোর্স মানে পর্যাপ্ত পরিমাণে রিসোর্স ওদেরকে প্রোভাইড করতে হবে, যাতে কিনা ওরা ওদের ফাংশনটাকে এবং রেসপন্সিবিলিটিসটাকে ফুলফিল করতে পারে। ঠিক আছে, প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে যতটুকু প্রয়োজন ওদেরকে কিন্তু ফান্ড বলো বা আদার রিসোর্সেস ওদেরকে দিতে হবে। এরপর নেক্সট দেখো কি দিয়েছে, এ সিস্টেম শুড বি ইভলভড টু এফেক্ট দ্য ফার্দার ডিভোশন অফ দ্য অথরিটি ইন দ্য ফিউচার। ঠিক আছে, এটা সেরকম কোনো মানে ইম্পর্ট্যান্ট না, হ্যাঁ, একটা সিস্টেম কে তোমাদের বানাতে হবে বা থাকতে হবে এরকম একটা সিস্টেম, যেটা কি ফার্দার ডিভলিউশন, হ্যাঁ, যে অথরিটির যে ফার্দার ডিভলিউশন হলে ভবিষ্যতে সে কিনা এটাকে দেখাশোনা করবে জিনিসটাকে। ঠিক আছে, এরপর নেক্সট দেখো কি দেওয়া হয়েছে, অ্যাকসেপ্টেন্স বাই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি। ঠিক আছে, এনডিসি এবার কি করেছে দেখো, কিভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে। দিস রিকমেন্ডেশন অফ বলবন্ত রায় মেহতা কমিটি ওয়ার অ্যাকসেপ্টেড বাই দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ইন জানুয়ারি 1958। 1957 এর রিপোর্ট সাবমিট করেছে এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কি করেছে, এগুলিকে অ্যাকসেপ্ট করেছে কবে, জানুয়ারি 1958 এ। হাউএভার দ্য কাউন্সিল ডিড নট ইনসিস্ট অন এ সিঙ্গেল রিজিড প্যাটার্ন অ্যান্ড লেফট ইট টু দ্য স্টেটস টু ইভলভ দেয়ার ওন প্যাটার্ন সুইটেবল টু লোকাল কন্ডিশনস। এবার কি করেছে, এই যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা ছিল, ও কি করেছে যে বলবন্ত রায় মেহতা কমিটি যেরকম রিকমেন্ডেশন দিয়েছে অ্যাজ ইট ইজ সেই রকম কোনো একটা সিঙ্গেল রিজিড প্যাটার্নটাই মানতে হবে এরকম কিছু বলেনি। ঠিক আছে, ওরা কি করেছে, প্রত্যেকটা স্টেট এর উপর কি করে, তখন যতগুলো স্টেট ছিল প্রত্যেকটা স্টেটের উপর কি করেছে, তো যে ওদের যে লোকাল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কি করে প্রত্যেকটা স্টেট তাদের আলাদা আলাদা প্যাটার্ন তৈরি করে নিতে পারবে সেরকম পারমিশন কিন্তু দিয়েছে, সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট দ্য বেসিক প্রিন্সিপালস অ্যান্ড ব্রড ফান্ডামেন্টালস রিমেইন আইডেন্টিক্যাল থ্রু আউট দ্য কান্ট্রি। শুধু একটাই শর্তটা কি, যে বেসিক প্রিন্সিপাল আর যে ফান্ডামেন্টাল যেগুলি ছিল এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেমের, সেইটা যাতে হোল ওভার কান্ট্রিতে, ঠিক আছে, হোল কান্ট্রির মধ্যে কি হয় তোমাদের আইডেন্টিক্যাল থাকে, মানে একরকম থাকে, অভিন্ন থাকে, সেইটাই একটা শর্ত রেখেছিল। আদারওয়াইজ প্রত্যেকে যার যার লোকাল প্রবলেম অনুযায়ী বা লোকাল যে কন্ডিশন কি আছে, লোকাল সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা প্যাটার্ন ফলো করতে পারে। ঠিক আছে, এবার দেখো এস্টাবলিশমেন্ট অফ পিআরআইজ ইন স্টেট, প্রত্যেকটা স্টেটে যে এস্টাবলিশমেন্ট হয়েছে সেইটার ব্যাপারে এখানে বলা হয়েছে।
অ্যাকসেপ্টেন্স বাই দ্য এনডিসি ওয়াজ ফলোড বাই দ্য এস্টাবলিশমেন্ট। এবার অ্যাকসেপ্টেন্সের পরে এস্টাবলিশমেন্ট শুরু হয়েছে। রাজস্থান বিকেম দ্য ফার্স্ট স্টেট টু এস্টাবলিশ দ্য পঞ্চায়েত রাজ। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। রাজস্থানের মধ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন স্থাপন করা হয়েছিল কোথায়? নাগৌর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। ঠিক আছে, নাগৌর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান ইন অক্টোবর 1959। ঠিক আছে, ডেটটাও মনে রাখতে হবে, জায়গার নামটাও মনে রাখতে হবে, স্টেটের নামটাও মনে রাখতে হবে। ঠিক আছে, কোথায় হয়েছিল? রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে হয়েছিল অক্টোবর 1959। প্রবাবলি এটা 1 or 2 অক্টোবরে হয়েছিল। ঠিক আছে, আমার এক্স্যাক্টলি মনে নেই, 1 or 2 অক্টোবরে হয়েছিল। ঠিক আছে, এবার দেখে নাও নেক্সট কি দেওয়া হয়েছে। আন্ধ্রপ্রদেশ ওয়াজ দ্য সেকেন্ড স্টেট ইন ইন্ডিয়া টু অ্যাডপ্ট দ্য সিস্টেম ইন দ্য সেম ইয়ার। এই বছরই আন্ধ্রপ্রদেশেও কী করা হয়েছিল? সেম সিস্টেমটাকে অ্যাডপ্ট করেছিল। ঠিক আছে, আন্ধ্রপ্রদেশেও কী হয়েছিল? পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, এবার আরেকটা যেটা তোমাদের এখানে এক্সট্রা কোয়েশ্চেন, যে লিঙ্গুইস্টিক স্টেট, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে প্রথম যে স্টেটটাকে আলাদা করা হয়েছিল সেইটা হলো কি? আমাদের আন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা এক্সট্রা কোয়েশ্চেন এখানে বলে দিলাম, এটা পঞ্চায়েতের কোয়েশ্চেন না, আলাদা আমি একটা বলে দিলাম। ঠিক আছে, মানে রিলেট করে যত তাড়াতাড়ি পড়ে নেবে তত তোমাদের মনে থাকবে জিনিসটা একটার সাথে একটা। এবার নেক্সট দেখে নাও। Subsequently, the most of the states implemented the Panchayati Raj system by the mid-1960s. Up to 1960s বা তার 1965-এর মধ্যে মোটামুটি সবগুলি স্টেটের মধ্যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা তোমাদের ইমপ্লিমেন্ট করা হয়ে গেছিলো। হাউএভার দেয়ার ওয়াজ নো ইউনিফর্মিটি ইন দ্য স্ট্রাকচার, কম্পোজিশন অ্যান্ড পাওয়ার অফ দ্য ডিফারেন্ট স্টেটস। এবার প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটের যে পিআরআইগুলি ছিল তাদের যে স্ট্রাকচার, কম্পোজিশন বা পাওয়ারের মধ্যে কোনো ভিন্নতা ছিল। ঠিক আছে, এবার নেক্সট দেখে নাও কি দেওয়া হয়েছে তোমাদেরকে, অশোক মেহতা কমিটি। ঠিক আছে, অশোক মেহতা কমিটি হলো সেকেন্ড কমিটি, যেটা তোমাদের বলবন্ত রায় মেহতা কমিটির পরে একটা ইম্পর্টেন্ট কমিটি। 1977-এ কিন্তু ওকে তোমার ফর্ম করা হয়েছিল। ঠিক আছে, এবার কেন করা হয়েছিল? টু রিভাইভ অ্যান্ড স্ট্রেংথেন দ্য ডিক্লাইনিং পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন দ্য কান্ট্রি। আমাদের দেশের মধ্যে পঞ্চায়েতি রাজ সিস্টেম যখন চালু করা হয়েছিল সেটার অবস্থাটা সেরকম একটা ভালো ছিল না। সো এইটাকে আবার নতুন করে তৈরি করতে বা নতুন করে আর একটু উদ্যমী করে তুলতে, হ্যাঁ, এটার পাওয়ারটাকে আর একটু স্ট্রেংথেন করতে, আর একটু শক্তি বাড়াতে এই যে অশোক মেহতা কমিটি সেটাকে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। ঠিক আছে, অ্যাপয়েন্ট করা হয়েছিল। এবার দেখো কি দিয়েছে, দ্য কি রিকমেন্ডেশন অফ দ্য অশোক মেহতা কমিটি। এবার অশোক মেহতা কমিটি কি কি রিকমেন্ডেশন দিয়েছে? উনি বলেছেন যে 3 টায়ার যে পঞ্চায়েতি রাজ সিস্টেম এটাকে 2 টায়ার দিয়ে রিপ্লেস করা দরকার। ঠিক আছে, তো 3 টায়ারের কথা বলেছেন বলবন্ত রায় মেহতা। ঠিক আছে, আর অশোক মেহতা কি বলেছেন? 2 টায়ারের কথা। এবার 2 টায়ার সেগুলি কি কি? একটা হলো জেলা পরিষদ, যেটা ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে, আর একটা হলো মন্ডল পঞ্চায়েত। ঠিক আছে, মন্ডল পঞ্চায়েত জিনিসটা কি? কনসিস্টিং এ গ্রুপ অফ ভিলেজেস উইথ এ টোটাল পপুলেশন অফ 15,000 to 20,000। ঠিক আছে, মন্ডল পঞ্চায়েতের আন্ডারে কি কি থাকবে? অনেকগুলি গ্রুপ অফ ভিলেজেস থাকবে যাদের কি টোটাল পপুলেশন 15,000 থেকে 20,000-এর মধ্যে থাকবে। এ ডিস্ট্রিক্ট শুড বি দ্য ফার্স্ট পয়েন্ট ফর ডিসেন্ট্রালাইজেশন আন্ডার পপুলার সুপারভিশন বিলো দ্য স্টেট লেভেল। স্টেট লেভেলের পরে ডিস্ট্রিক্ট লেভেলে কি করা হবে? যে ফার্স্ট ডিসেন্ট্রালাইজেশন করা হবে। ঠিক আছে, এরপর নেক্সট দেখো কি, জেলা পরিষদ শুড বি দ্য এক্সিকিউটিভ বডি অ্যান্ড মেড রেসপন্সিবল ফর প্ল্যানিং অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল। এবার জেলা পরিষদকে কি করা হয়েছে? এক্সিকিউটিভ বডি করা হয়েছিল। আগে কে ছিল? পঞ্চায়েত সমিতি ছিল এক্সিকিউটিভ বডি, জেলা পরিষদ ছিল কি? অ্যাডভাইজারি বডি। তো এবার জেলা পরিষদকে কি করা হয়েছে? এক্সিকিউটিভ বডি বানানোর কথা বলা হয়েছে। There should be an official participation of participation of political parties at all the levels of panchayat election. এবার যে আমাদের পলিটিক্যাল পার্টি যেগুলি আছে আমাদের যেই স্টেটেই এখানে বলা হয়েছে, যে কোনো স্টেটে, সেখানে যে পলিটিক্যাল পার্টিস আছে ওদের কি করতে হবে? যে অফিসিয়াল পার্টিসিপেশন হতে হবে প্রত্যেকটা পঞ্চায়েত ইলেকশনের মধ্যে। দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন শুড হ্যাভ কম্পালসারি পাওয়ার্স অফ ট্যাক্সেশন টু মোবিলাইজ দেয়ার ওন ফাইন্যান্সিয়াল রিসোর্স। এবার একটা
পঞ্চায়েত চলতে গেলে ওইখানে যে মেম্বার্সরা থাকবে ওদেরও তো কিছু টাকা দিতে হবে, প্লাস গ্রামের ডেভেলপমেন্ট, হ্যাঁ, বা মনে করো ব্লকের মধ্যে ডেভেলপমেন্ট, সবগুলি ডেভেলপমেন্টাল ওয়ার্কের জন্য রিসোর্সের দরকার আছে। ফাইন্যান্সিয়াল রিসোর্সের অবশ্যই সবচেয়ে বেশি দরকার। এবার সেইটার জন্য কি করতে বলা হয়েছে যে ওদেরকে ট্যাক্সেশনের জন্য, ট্যাক্স নেওয়ার জন্য বা ল্যান্ড রেভিনিউ নেওয়ার জন্য পার্টিকুলার ওদেরকে কিছু পাওয়ার দিতে হবে, কম্পালসারি পাওয়ার দিতে হবে। ঠিক আছে, এবার উনি আর কি বলেছেন, ওনার বাকি রিকমেন্ডেশনগুলিও আমরা দেখে নেব। দেয়ার শুড বি এ রেগুলার সোশিয়াল অডিট বাই এ ডিস্ট্রিক্ট লেভেল এজেন্সি অ্যান্ড বাই এ কমিটি অফ লেজিসলেটর্স টু চেক ওয়েদার দ্য ফান্ডস অ্যালটেড ফর ভালনারেবল সোশিয়াল অ্যান্ড ইকোনমিক গ্রুপস আর স্পেন্ট অন দেম। বলেছি কি একটা তোমাদের একটা আলাদা কমিটি থাকতে হবে। ঠিক আছে, সেটার কাজ কি থাকবে, যে কিছুদিন পর পর সোশিয়াল ভিজিট বা সোশিয়াল অডিট করা। ঠিক আছে, তো কি করবে এটা তোমাদের যে চেক করবে যে ফান্ডগুলি অ্যালট করা হয়েছে, গভর্নমেন্ট তো অবশ্যই কিছু না কিছু ফান্ড দেবে, এবার এই ফান্ডগুলি যে অ্যালট করা হয়েছে যাদের জন্য করা হয়েছে সেই তাদের উপর কি ওই ফান্ডগুলিকে প্রপারলি দেওয়া হচ্ছে, তাদেরকে সুযোগ সুবিধা সেরকম পরিমাণে, নাকি ওই ফান্ডগুলির কোনো মানে উল্টাপাল্টা কোনো ব্যবহার হচ্ছে। ঠিক আছে, নাকি ওই ফান্ডগুলিকে কেউ নিজের পকেটে ঢুকিয়ে নিচ্ছে, সেইটাকে যাতে তোমাদের লক্ষ্য রাখা যায়, তার জন্য কি একটা কমিটির দ্বারা কি রেগুলার সোশিয়াল অডিট করার কথা কিন্তু এই যে অশোক মেহতা কমিটি এটার মধ্যে বলা হয়েছে, এটা রিকমেন্ডেশনে আর কি। দ্য স্টেট গভর্নমেন্ট শুড নট সুপারসিড দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। তো স্টেট গভর্নমেন্ট কি এটাকে সুপারসিড করবে না, হ্যাঁ, শুড নট করা উচিত নয় এটা বলা হয়েছে। ইন কেস অফ দ্য ইম্পারেটিভ সুপারসেশন, হ্যাঁ, ইলেকশন শুড বি হেল্ড উইদিন 6 months ফ্রম দ্য ডেট অফ সুপারসেশন। যদি সুপারসেশন হয় সেই সুপারসেশনের যে ডেটটা থাকবে সেটার থেকে 6 months মধ্যে কিন্তু আবার ইলেকশন হোল্ড করাতে হবে, এটার কথাও এখানে বলা হয়েছে। দ্য ন্যায় পঞ্চায়েত, এবার এটাও কোয়েশ্চেন থাকে যে ন্যায় পঞ্চায়েতের কথা কোন কমিটিতে বলা হয়েছে, সেটা অশোক মেহতা কমিটিতে বলা হয়েছে। দ্য ন্যায় পঞ্চায়েত শুড বি প্রিসাইডেড ওভার বাই এ কোয়ালিফাইড জাজ। এবার ন্যায় পঞ্চায়েতের প্রেসিডেন্ট কি হবে, একজন কোয়ালিফাইড জাজ হতে হবে। দ্য চিফ ইলেকটোরাল অফিসার বা সিইও অফ এ স্টেট কোথায় জানি of a state in consultation with the chief election commissioner should organize and conduct the পঞ্চায়েতি রাজ ইলেকশন। এবার পঞ্চায়েতি রাজের যে ইলেকশনগুলি হবে সেটা কে কন্ডাক্ট করবে। ঠিক আছে, তো প্রথমেই কি চিফ ইলেকটোরাল অফিসার যে থাকবে ওই স্টেটের, ওনাকে অবশ্যই থাকতে হবে। উনি কার সাথে কনসাল্ট করবেন, চিফ ইলেকশন কমিশনার। ঠিক আছে, ওনারা দুইজন কনসালটেশন করে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের যে ইলেকশনগুলি সেগুলি কিন্তু হোল্ড করবেন। ডেভেলপমেন্ট functions should be transferred to the Zilla Parishad and all the development staff should work under its control and supervision. ঠিক আছে, যে ডেভেলপমেন্টাল যে ফাংশনগুলি আছে সেগুলি জেলা পরিষদকে ট্রান্সফার করতে হবে, এটার কথা এখানে কিন্তু বলা হয়েছে। এরপর নেক্সট দেখো, দ্য voluntary agencies should play an important role in mobilizing the support of the people for পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন। যেই ভলান্টারি এজেন্সিগুলো যেগুলি আছে সেগুলি কি করতে হবে, একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে হবে, যে আমাদের যে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন যেগুলি আছে তাদের কি মোবিলাইজেশন আর সাপোর্টের জন্য। এরপরে নেক্সট দেখে নাও কি দেওয়া হয়েছে, A minister for Panchayati Raj should be appointed at the State Council of Ministers to look after the affairs of the Panchayati Raj institution. এবার পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের যে কাজকর্মগুলি হচ্ছে বা যে ফান্ড অ্যালট হচ্ছে সেইগুলি ঠিকঠাকভাবে ইউজ করা হচ্ছে কিনা, ঠিক আছে, বা কাজকর্মগুলি ঠিকঠাকভাবে করা হচ্ছে কিনা, সেই সবগুলি জিনিসের উপর লুক আফটার করার জন্য কি করতে হবে, একজন মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে স্টেট লেভেলে। ঠিক আছে, স্টেট কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে একজন পঞ্চায়েতি রাজ মিনিস্টার থাকতে হবে। এবার দেখো,
The seats for scheduled caste and scheduled tribes should be reserved on the basis of their population. এবার SC STদের জন্য সিট রিজার্ভ থাকতে হবে, সেটার কথা এখানে বলা হয়েছে। পপুলেশনের ভিত্তি করে সিটের সংখ্যা বাড়তে বা কমতে পারে। The Panchayati Raj institution should accord constitutional recognition. This would give them the requisite status and an assurance of continuous functioning. ঠিক আছে, যে পঞ্চায়েতি রাজ তোমাদের যে ইনস্টিটিউটগুলি আছে সেইগুলি কি করতে হবে, তাদেরকে কনস্টিটিউশনাল রিকগনিশন দিতে হবে, এটার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এবার অশোক মেহতা কমিটির যে রিকমেন্ডেশনগুলি ছিল সেইটার উপর কি কোনো অ্যাকশান নেওয়া হয়নি। এখানে দেখুন নোটের মধ্যে বলা আছে জিনিসটা, ঠিক আছে, নোটটা ভালো করে দেখে নাও কি দেওয়া আছে, যে কোনো অ্যাকশানই নেওয়া হয়নি at the level of the central government. Central government থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। However, some states implemented some of its recommendation to revitalize their PRIs. ঠিক আছে, কিছু কিছু স্টেট কি করেছে, তাদের রিকমেন্ডেশনগুলিকে অ্যাপ্লাই করেছে যে তাদের পঞ্চায়েতি রাজ যে ইনস্টিটিউটগুলি আছে তাদেরকে রিভাইটালাইজ করার জন্য। ঠিক আছে, সো আজকের ভিডিওতে এতটুকুই আলোচনা করব। এবার নেক্সট যে ভিডিওটা আসবে তোমাদের সেটাও পঞ্চায়েতের উপরই আসবে, এবং সেটার মধ্যে বাকি যে কমিটিগুলি আছে, জিবিকে রাও কমিটি, LM সিংভি কমিটি, ওদের যে রিকমেন্ডেশন সেগুলি নিয়ে আলোচনা করব। পাশাপাশি পঞ্চায়েতের যে আর্টিকেলগুলি থাকে, কোন পার্টে আছে, কোন আর্টিকেলের মধ্যে কি বলা হয়েছে, 73rd অ্যামেন্ডমেন্ট, সবগুলির ব্যাপারে কিন্তু আমরা নেক্সট ভিডিওর মধ্যে আলোচনা করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। এই ভিডিওটার পিডিএফের জন্য এবং আগামী যে অনলাইন ক্লাসেসগুলি আমরা যেগুলি প্রোভাইড করব সেগুলির পিডিএফের জন্য তোমরা কিন্তু চাইলে আমাদের পেইড ব্যাচে জয়েন করতে পারো। সেইটার ডিটেলস যে ভিডিওটার মধ্যে বলা হয়েছে সেটা আমরা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং তোমাদের আগামী দিনে পরীক্ষার জন্য আমাদের ভিডিওগুলি খুবই হেল্পফুল হবে এতটা আশা রেখেই, এবং তোমরা যেভাবে আগেও আমাদের সাপোর্ট করেছো এখনও আমাদের সেরকমভাবেই সাপোর্ট করবে এই আশাটাই তোমাদের কাছে রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটাকে সবার সাথে শেয়ার করবে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের আরেকটা ভিডিও।